সেটাতে ব্যাংক বলেন বা যে কোনো কর্পোরেট হাউস বলেন, ইভেন ক্রিকেট বোর্ডও বলেন, বোর্ড অফ ডাইরেক্টরসের কাজ কিন্তু আমি ব্যক্তিগতভাবে ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে বা মার্কেটিংয়ের ছাত্র যেটা বুঝি, তিনটা কাজ মেইনলি বোর্ড অফ ডাইরেক্টরসের। 1 নম্বর কাজটা হলো তার পলিসি ডিল করা, অর্গানাইজেশনের জন্য কী পলিসিটা হবে, ক্রিকেট বোর্ড আগামী 3 বছর পর 2 বছর পর কোথায় থাকবে, তার জন্য কীভাবে আগাইতে হবে এবং কী চায় বোর্ড, এই পলিসিটা ঠিক করে ফেলবে। দ্যাট ইজ দ্য জব অফ বোর্ড অফ ডাইরেক্টর। সেকেন্ড হলো বাজেট অ্যাপ্রুভ করা। তারা যখন পলিসি দিয়ে দিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমাদের তো ডিপার্টমেন্ট, এখানে কাজ করবে ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা যারা আছে ক্রিকেট বোর্ডে, এবং স্বাধীনভাবে কাজ করবে, সেইখানে একটা বাজেট চাপে তাদের। যে আমি যদি আজকে ক্রিকেট অপারেশনসে আছি বা আমি যদি ক্রিকেট বিষয়তে থাকি, গেম ডেভেলপমেন্টে থাকি, তো আমি জানি আমার পলিসি অনুযায়ী আমি সারা বছরে আমি কয়টা ম্যাচ করব, ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনাল, আমার ক্যালেন্ডারটা কী আছে, ওইটা দেখে নিয়ে আমি একটা পুট আপ বাজেট, এই বাজেটটা বোর্ডের কাছে যাবে। বোর্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একজন করে নির্ধারণ করে দিতে পারে একটা বোর্ড অফ ডাইরেক্টর। গেল 2 নম্বর, সেই বাজেটটা তারা দেখবে, দেখে দেখে ঠিক আছে কি না, কাটা ছেঁড়া যাই করা করে, তারপর তারা বাজেট পাস করবে, বাজেট পাস হয়ে যাবে। থার্ড কাজ যেটা বোর্ডের হওয়া উচিত, সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরদের, যেটা ব্যাংক হোক বা যে কোনো অর্গানাইজেশন, এটা আমি মনে করি ওভারসি করা তাদের কাজ, ওভারসি করবে। আমি পলিসি দিয়ে দিয়েছি, আমি বাজেট অ্যাপ্রুভ করে দিয়েছি, এখন তোমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কি না সেই জিনিসটাকে ওভারসি করা, দেখা উপর থেকে, এবং তাদেরকে ডিপার্টমেন্টে যারা ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, যারা যারা প্রফেশনালি কাজ করতেছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা তৈরি করতে হবে। তা না হলে আপনি তাদেরকে কাজ পাবেন না করেন। দেয়ার ইজ নো মোটিভেশন, দেয়ার ইজ নো কম্পেনসেশন, একটা কথাই আছে। আপনি যদি ইনসেন্টিভ না থাকে, ইনসেন্টিভ একটা আপেক্ষিক শব্দ, সেটা খালি টাকা দিয়ে না, ইনসেন্টিভ আমাকে স্বাধীনতা দিয়ে, তো কাজ করার স্বাধীনতা যখন আমি তাদেরকে দিয়ে দিব, তারা যে কোনো কমিটিতে যারা আছে তারা দেখবেন সুন্দরভাবে সাহসের সঙ্গে এবং নির্বিঘ্নে তারা কাজটা করতে পারবে। হ্যাঁ, ট্রান্সপারেন্সি থাকবে, এবং বোর্ডের সবচেয়ে বড় ট্রান্সপারেন্সি একটা জায়গা হলো ফাইন্যান্স। আমি মনে করি ফাইন্যান্স মানে আমাদের দেখেন ক্রিকেট বোর্ড এখন যতগুলি অর্গানাইজেশন দেশে আছে, স্পোর্টিং বলেন বা সোশ্যাল বলেন, প্রত্যেকটা ইস্যুতে কিন্তু আপনার ট্রান্সপারেন্সিতে নাই, এবং আমাদের তো নাই। আজকে আইসিসি বলেন, এসিসি বলেন, আজকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকটা দেশে ওয়েবসাইট আছে নিজস্ব, সেই ওয়েবসাইটে তারা প্লেয়ার টিম সিলেকশন নিলে আমরা দিই, সব কিছু দিই। আমরা কেন ভাই, আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করবো না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানা। তখন আর আপনার এসে বারবার আপনি এসে সবাইকে জিজ্ঞেস করবেন না ওইটা কী হয়েছে, ওইটা কী হইল, একদম পানির মতো সত্যি। এই জিনিসটা করতে হবে। আম্পায়ার ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট নিয়ে অনেক কথা আছে, অনেক রকম সমস্যা এখানে হচ্ছে, সিসিটিভি নিয়েও অনেক কথা আসবে। এবং দেখেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ এ মাস্ট, এইখানে করতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনি আমাকে বলেন তো, আপনি আমি আমার সামনে যারা আছেন, আমরা তো দেশের নাগরিক, আমরা ভোটার, আপনি ভোটার, আমাদের এনআইডি আছে। আমি যদি ভোটারে, তাহলে আমি তো যে কোনো নির্বাচনে আমি নির্বাচন করতে পারবো। কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি জানেন, যে ক্রিকেট বোর্ডে যে 5 জন ক্যাপ্টেনদেরকে রাখা হয়েছে কনস্টিটিউশন অনুযায়ী, তার মধ্যে আমিও একজন আছি, তারা কি, আমরা বোর্ডের কাউন্সিলর থাকবো, আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। এটা তো আমার ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করা হয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইট। ইফ আই এম এ ভোটার, আমি যদি ভোটার হয়ে আমি কেন নির্বাচন করবো? এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলি এই কনস্টিটিউশনে আমার মনে হয় এটা একটা কমিটি করে, একটা সুন্দর একটা কমিটি করে কনস্টিটিউশনটাকে আবার রিভাইজ করা, কারণ এটা করতেই হবে। এই রিফর্মগুলি আমাদের আস্তে আস্তে, একদিন হবে না, বাট স্টার্ট করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বোর্ডটাকে সুন্দরভাবে চালাবে বোর্ড ডাইরেক্টরসরা, তারা ওভারসি করবে, তারা উপর থেকে তারা সাজেশন দিবে, সব করবেন প্রেসিডেন্টের নেতৃত্বে। আমি খুব খুশি, আনন্দিত যে এত বছর পরে আমরা একজন ক্রিকেট প্লেয়ারকে পেয়েছি যে কিনা ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নিয়েছে। কাজেই সেই জায়গায় এই ফ্রিডম দিতেই হবে আমাদের যারা কাজ করতে চায়। ডিপার্টমেন্ট নিয়ে আপনার অসন্তুষ্ট আছে কিনা, ডিপার্টমেন্টে ভালো কাউকে দরকার বা ভালো কাজ হয়নি? আমি
প্রথমে এক কথা তো বলবো, প্রথমে একদম আমাদের আম্পায়ার ডিপার্টমেন্ট। এখানে আম্পায়ারিংয়ে যেভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছে, যেভাবে আম্পায়ারিং আমরা দেখতে পাচ্ছি, দেখেন ক্রিকেটে প্রথম সবচেয়ে মেইন স্টেক হোল্ডার, এটা আপনাদের জানতে হবে, যে কোনো দেশে ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার হলো প্লেয়ার্স, তারপরে মেইন স্টেক হোল্ডার হলো ম্যাচ অফিসিয়ালস, যেটা আম্পায়ার, ম্যাচ রেফারি, তারা এরাই হলো ক্রিকেটটাকে রান করবে ঠিকমতো এবং স্বচ্ছতার সাথে। কিন্তু আমরা কি সেটা পাই? আপনি দেখবেন যে নিচের লেভেলে খেলা হচ্ছে, আপনারাই লেখালেখি করেছেন, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। আমি কথা বলেছি অনেকবার যে এটা ঠিক হচ্ছে না, আমার কথা আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার ছিলাম যে না, এটা হইতে হবে। তো সেই জিনিসগুলো ঠিক করতে হবে, অর্থাৎ এখানে আপনার স্বচ্ছতা আনতে হবে। একটা প্লেয়ার, উদাহরণ দিই, একটা ভালো উঠতি খেলোয়াড়, সে যদি এমন একটা টিমে খেলে যে টিমের মালিকানা এমন একজনের কাছে, যিনি অন্য টিমকে তার টিমকে বলে দিচ্ছে বা আম্পায়ারদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, যদি করে যে ওই টিমকে হারাইতে হবে, ওইখানে যদি একটা বাচ্চা ছেলে যে কিনা হয়তো তার ভিতরে প্রতিভা আছে, সব কিছু আছে, তাকে আমরা যদি ওইভাবে আউট দিয়ে দেওয়া হচ্ছে, রং ডিসিশন দিচ্ছে, তাহলে কী দাঁড়াচ্ছে? দুইটা জিনিস দাঁড়াচ্ছে। একটা হলো ওই ছেলেটা একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, আর যে নাকি উইকেটগুলো পাচ্ছে, যার মারফতে সে আউট হচ্ছে, বা একটা থেকে দেখা গেলো বছর শেষে লিগ শেষে সে 30 উইকেট 34 উইকেট পেয়ে গেছে, ইটস এ ফলস ইমপ্রেশন তার ভিতরে তৈরি হচ্ছে। সে মনে করছে সে অনেক ভালো বোলার, কিন্তু সে উইকেটের অর্ধেক উইকেটই হয়তো ওই আম্পায়ারগুলির সুবাদে পেয়েছে। তো এই সমস্ত জায়গায় কাজ করার সময় এসে গেছে। প্রেসিডেন্ট বলছিল যে হাতুড়ো সিংয়ের যদি কিছু আর্থিক খরচ হয় হাতুড়োকে আমরা দিতেই পারি। আপনি কি মনে করেন যে হাতুড়োকে দ্রুত মেয়াদে আমাদের কোচ করে নেওয়া ক্ষেত্রে আমাদের ভুল সিদ্ধান্ত ছিল? আমি তো মনে করি হাতুড়ের সঙ্গে কোনো সময় বাংলাদেশে কোনো উপকার আছে। আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন, আমি অনেক কথা বলেছি, এবং আমি এটাও বলেছি যে হাতুড়ের সিংহা এই দেশে ভালো করতে আসে না, এই দেশে ক্ষতি করবে। কারণ সেই যে একরোখা লোক, তার আছে, সে এমন বড় কোচ না। যদি এত বড় কোচ হইতো, অনেস্টলি তার প্রতি সবার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি, তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো, বা ইংল্যান্ড নিত, বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাইতো, বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয়নি? বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটাস। বাট আমরা তাকে আনছি, কেন আনছি, ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কিনা সেই উত্তর আমার কাছে নাই। বাট আমি মনে করি হাটুরা সিংহা মাস্ট গো। তাকে যদি এখানে রাখতে হয়, আমি দেখছি অনেকেই কথা বলেছেন এবং আইবো, তাদের সাথে আমি সহমত পোষণ করি। তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেক এ প্রোগ্রাম, আমাদের তুমি যদি আরও 1.5 বছর থাকো, তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও। আমাদের যে প্রত্যেকটা জেলাতে এজ গ্রুপ টিমগুলো আছে, সেই এজ গ্রুপ টিম প্লাস যারা আন্ডার 13 আছে, আন্ডার 17, আন্ডার 19, এদের কোর্সগুলি দিবার। প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন যে একটা করে কোচ আছে, নির্ধারিত কোচ, বিসিবি অ্যাপয়েন্টেড। তো তারা সেই রিপোর্টগুলি করবে যে তার কোন প্লেয়ারটি তাদের চোখে ভালো হচ্ছে, খেলাগুলো এখানে ভালো হচ্ছে কি না, এবং সেইগুলো মনিটর আমরা হাটুড়ো সিংকে দিয়ে করাতে পারি। যদি না আমরা তাকে প্রচুর টাকা বেতন পাই, সেই টাকা দিয়ে বিদায় না করি, তাকে এইভাবে রাখা যেতে পারে। মানে আমি মনে করি হাটুড়ো সিংকে যত বেশি দিন আমাদের ন্যাশনাল টিম হ্যান্ডেল করবে, ততদিন আমাদের ক্রিকেট পিছন দিকে যাবে। দেখেন, ওইসব নিয়ে যদি যারা অ্যাগ্রিড পার্সন থাকে, যারা যদি শেয়ার মার্কেটের তার যদি কোনো কিছু কেলেঙ্কারি হয়ে থাকে তার মারফতে, বা অন্য অন্য জায়গায় আবার সোনার ব্যবসাটা যদি অন্যায় হয়, দুদকে যদি তার কোনো ওরকম অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগগুলি আসবে ওই সমস্ত ডিপার্টমেন্ট থেকে। কিন্তু এখানে তো তার এগেন্সে হত্যা মামলা আনা হয়েছে, এবং এই হত্যা মামলা এটা তো একটা অবাক করার মতো। তো ইট ডাজন্ট গো, আমি মনে করি। ভাই কোচিংয়ের ব্যাপারে বলছিলেন, পাশে বেশ আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভারতে দেশি কোচদের অনেক বড় রকম করে প্রমোট করা হচ্ছে। আগের বোর্ড সভাপতি বলছিলেন যে দেশি কোচদের আসলে ওই সক্ষমতা হয়নি। নতুন যে বোর্ড সভাপতি আসছেন তিনি অবশ্য বলছেন যে আসলে দেশি কোচদের প্রমোট করা হবে। আমরা বলতে বুঝতে পারছি যে সালাউদ্দিনকে হয়তো প্রমোট করা হতে পারে। তো আসলে দেশি কোচদের আপনি কীভাবে দেখেন, কিংবা সালাউদ্দিনের সুযোগ আছে? আপনাকে আজকে হোক কালকে হোক আপনার ইন্ডিজিনাস পিপুল, অর্থাৎ দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতেই হবে, সময় লাগবে। কিন্তু একটা কথা আছে না যে ভাই আপনার চাকরিতে তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, তো বলে স্যার আমি তো চাকরিই পাই না, তোমার এক্সপিরিয়েন্স হবে করতে যা। তো এখন আপনি দেখেন কেন পারবে না তারা। সোহেল আছে, সোহেল আপনারা হয়তো সোহেলের কথা উচ্চারণ করেন না, সালাউদ্দিন ঠিক আছে, সোহেল ইজ এ ফ্যান্টাস্টিক কোচ,
এবং তার যে পারফরমেন্স ইন্টারন্যাশনালি, বাট সে একটু লো প্রোফাইলে থাকে, সোহেল কোচ, তো তারা কেন পারবে না? পারবে। আর ওই লেভেলে এটাও আপনাদের বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল লেভেলে টেস্ট ম্যাচ বা ন্যাশনাল টিম হ্যান্ডেল করতে কোচের খুব একটা বেশি করণীয় নাই। একটা কোচেরও কিন্তু ওই 2-3টা কাজ। 1 নম্বর কাজটা হলো একটা কোচের হয় যে তার সে স্ট্র্যাটেজিক প্ল্যানটা করবে। ক্যাপ্টেন ইজ দ্য বস, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যাকেই ক্যাপ্টেন করেন তার ফ্রিডম থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে, এবং হি উইল কল অল দ্য শটস। মাঠের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু একটা ক্যাপ্টেন নেয়, কাজে ক্যাপ্টেন ইজ মেইন। কোচের কাজ হলো স্ট্র্যাটেজিক প্ল্যান। একটা টুর্নামেন্ট খেলতে গেছে, একটা ম্যাচ খেলতে গেছে, কী প্ল্যানটা হবে আগের দিন পরের দিন, কোচকে সেই সাপোর্টটা সে দিয়ে যাবে। 2 নম্বর কোচের আর একটা কাজ থাকে ফাইনাল পয়েন্টস। জাতীয় দলেরা যারা খেলতে আসেন ন্যাশনাল টিমে, তারা কিন্তু আনকোড়া প্লেয়ার আসেন না, তারা কিন্তু খেলেই আসেন অনেক দিন থেকে। হ্যাঁ, ইয়াং প্লেয়ার আসে, সিনিয়র প্লেয়াররা থাকে, বা তাদেরকে শেখানোর কিছু নাই, বেসিক জিনিস শেখানোর কিছু নাই, তাদের ফাইনাল পয়েন্টসগুলো দেখাতে হবে, ছোটো ছোটো জিনিস। যে সেই কাজ, একটা উদাহরণ দিই আপনাকে, আপনি সৌম্য সরকারের কথা চিন্তা করেন। সৌম্য সরকার এত একটা ক্লাসিক ব্যাটসম্যান, কিন্তু দেখবেন সে সবসময় আউট হচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে, অর্থাৎ তার বাইরের বল খেলতে অফ স্টাম্পের বাইরে, তার ফুটওয়ার্কের সমস্যা হয়। এটা কারেক্ট করো, ছোটো ছোটো জিনিস। এইটা হলো কোচের কাজ। আর 3 নম্বরটা হলো কোচের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার। ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটাকে ঠিক রাখা, সুন্দর রাখা, এইটা হলো একটা কোচের কাজ। কিন্তু এই কোচ সম্বন্ধে আমরা যা শুনেছি যে সে নাকি ড্রেসিং রুমটাও ঠিক রাখতে পারে নাই, প্লেয়ারদের নাকি সে গায়েও হাত দিছে শোনা যায়, আপনারা বলেছেন। বাট এটার হয়তো ইনকোয়ারি কী হয়েছে না হয়েছে আমরা জানি না। তো আমি মনে করবো এরকম কোচ, উই নিড এ কোচ যে হু শুড বি এ ফাদার ফিগার, এবং সব কিছু দেখাই দেবে, ফাইনাল পয়েন্টগুলি সব দেখাবে। ফাদার ফিগার আসলে সালাউদ্দিন কতটা হতে পারে কি মনে হয় অপশন? আচ্ছা, মোহাম্মদ সালাউদ্দিন আসলে সেই অপশন। সারাদিন ইয়াস, কেন পারবে না? কেন পারবে না সারাদিন? অবশ্যই পারবে। সারাদিনের সে অভিজ্ঞতা আছে, এবং তার সঙ্গে যে সিনিয়র প্লেয়ার আছে, ইফ ইউ ক্যান মেক এ টিম, এবং তার নিজের উইল কল দ্য শটস, সে ই করবে। সারাদিন ইজ ক্যাপেবল, সোহেল ইজ ক্যাপেবল। বাট আমি সারাদিনকে একটু আগে রাখবো, কারণ সারাদিনের ওই ইটা আছে, প্রোঅ্যাক্টিভ ভাবটা একটু বেশি। একটা কোচের ওই জিনিসটাও লাগে, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। খালি থিওরিটিক্যাল হলে তো হয় না, প্র্যাকটিক্যাল কিছু জিনিস তাকে ই করতে হবে। আমি মনে করি এখন সময় আসতেছে আমাদের। কিন্তু দেখেন, আমি অনেক কথা বলেছি, আপনারাও বলেছেন যে আমরা ইন্টারন্যাশনাল কোচগুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট করি না কেন। ওয়াই নট উই ক্যান হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ, মেইন কোচ ঠিক আছে, হেড কোচ আছে, আমরা তার সঙ্গে আমরা অ্যাটাচ করবো। লেট হিম লার্ন, লেট হিম গিভ ইনপুটস। অন্য সময় সে কোচের সঙ্গে কথা বলবে। ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে আমাদের অনেক প্লেয়ারদের, ভাষার, সেই ভাষাটা তো সে কোচের সঙ্গে বসে তাদের সঙ্গে শেয়ার করতে পারে, অনেক কিছু পারে। কাজে এই জিনিসগুলো করতে হবে। শুধু তাই না, সেই অ্যাসিস্ট্যান্ট কোচই থাকলে সে খালি টিমের হ্যান্ডেলই করবে না। আজকাল ক্রিকেটে কিন্তু, মডার্ন ডে ক্রিকেটে কিন্তু আপনাকে দেখবেন, আমরা ডিআরএসসি তো ঠিক মতো নিতে পারি না, আমরা যখন নেওয়ার না তখন নিয়ে নিচ্ছি, আবার যখন দরকার না তখন নিয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু বোঝার পড়ে। আমি আইন নিয়ে কাজ করি, আমি চিফ ম্যাজিস্ট্রেট বাংলাদেশ ক্রিকেট। এইগুলো তাদেরকে একটা সময়ে প্লেইং কন্ডিশন, কোড অফ কন্ডাক্ট, এগুলো তাদেরকে নিয়ে বসতে হবে। ওই যে যখন নাকি তারা ট্রেনিং করে এই জিনিসগুলো অ্যাসিস্ট্যান্ট কোচ করতে পারে। তার সঙ্গে তার ভাষার তাদের সমস্যা হবে না, ভাষার কোনো সমস্যা হবে না, বাংলাতেই বলবে এইটা। কাজে একটা অ্যাসিস্ট্যান্ট কোচ বা একটা অ্যাডিশনাল কোচ বা যেভাবেই বলি, আই থিঙ্ক সময় এসে গেছে আমাদের ওইদিকে যাওয়ার।